নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউ আপনাকে স্বাগত। গল্পের ঢেউ গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি সাক্ষী, লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প সাক্ষী, লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত। কি বলতে হবে ঠাকুর, বলো দি কি বুঝিয়ে? ভালো করে ঝালিয়ে নি। ট্রেনে উঠবার আগে দুর্লভ আরেকবার ভট্টাচার্যকে জিজ্ঞেস করলে। ভট্টাচার্য ভারী বিরক্ত হলো। আর প্রায় 7-8 দিন তাকে সে সমানে বোঝাচ্ছে, কিন্তু এখনো কথাটা তার মাথায় ঢুকলো না। কিন্তু বিরক্তির ভাব সম্পূর্ণ গোপন রেখে বললে, বলবি একালি জমি আজ 20-30 বছর ধরে দেখে আসছি ষষ্ঠী ভট্টাচার্য বর্গায় দখল করছে। চাষ করে কে জিজ্ঞেস করলে কি বলবো? কোনো দিকে না তাকিয়ে ভট্টাচার্য বললে, সোনাউল্লাহ। এই কথা এ আমার খুব মনে থাকবে। দুর্লভ নির্ভাবনায় ঘাড় হেলালো, বললে, 2 পয়সার পান কিনে দাও ঠাকুর। ভট্টাচার্য পান কিনে দিল। এক মুখ পান চিবোতে চিবোতে দুর্লভ ট্রেনে উঠল। এমন নির্লিপ্ত যেন কত সে ট্রেনে উঠেছে। রাত্রের ট্রেন, ব্রাঞ্চ লাইন। সকালের দিকে এই অঞ্চলে আগে একটা ট্রেন ছিল, বছর 3 উঠে গেছে। তাই আদালতের প্যাসেঞ্জার এ ট্রেনেই শহরে যায়, কেউ হোটেলে, কেউ বাজারে, কেউ বা স্টেশনের প্ল্যাটফর্মে রাত্রি যাপন করে। পরদিন 10:30টায় গিয়ে হাজিরা ফাইল করে। বেজায় ভিড় থাকে ট্রেনে। আজকের শেষ ও কালকের প্রথম ট্রেন, সেদিনও ছিল। গাড়িতে উঠেই দুর্লভ বিরক্ত হয়ে বললে, এ কি একটা জঘন্য গাড়িতে নিয়ে এলে ঠাকুর, গদি নাই যে। ভট্টাচার্য বললে, দাঁড়া, আমার কম্বলটা ভাঁজ করে পেতে দিচ্ছি। তা তো দেবে, কিন্তু জায়গা কোথায়? এই তুই ওঠ তো পবন। ভট্টাচার্য একজনের কাঁধে একটা টোকা মারল। আরে এই নটবর, ওরে সখীচরণ, ওগো বেআই মেশাই, তোমরা একটু সরে বসো, দুর্লভকে বসতে দাও। পবন উঠে দাঁড়াতেই দুর্লভের কম্বলাশ্রিত জায়গা হলো, কিন্তু তবু তার অস্বস্তি ঘুচল না। বলে, না, এভাবে বসলে জামাটা একবারে দলা মোচা হয়ে যাবে। দাও, ধোঁয়া বার করো ঠাকুর। ভট্টাচার্য পকেট থেকে সাদা সুতোর বিড়ি বার করলে। কি গুচ্ছের বিড়ি বার করছো? সাক্ষী দিতে যাচ্ছি, একটা সিগারেট খাওয়াও। ভট্টাচার্য অপ্রস্তুত হয়ে গেল। বললে, এখন একটা বিড়ি ধরা, নাগরদ স্টেশনে সিগারেট কিনে দেব। দুর্লভ মুখ ভার করে বললে, দখলের বয়স তবে তোমার 3-4 বছরে নেমে যাবে ঠাকুর। 20-30 আমি বলতে পারবো না। একটা সিগারেট খাওয়াতে পারো না? বর্গা লাগিয়ে দখল করো না বলে নিজেই হাল চালাও, বলো না কেন? আছে নাকি হে সখীচরণ? ভট্টাচার্য সহযাত্রীদের দিকে ভিক্ষুকের চোখে তাকাতে লাগলো। আছে, নটবর বললে। নটবর যদিও মাস্তুত শালা এবং যদিও বয়স্ক ভগ্নিপতির সামনে ধূমপান তার নিষিদ্ধ, তবু এ যাত্রায় চক্ষু লজ্জা করলে চলে না। কেননা দুর্লভই একমাত্র অনাত্মীয় ইন্ডিপেন্ডেন্ট সাক্ষী। তাকে চটানো মানেই মামলাটা চটিয়ে দেওয়া। আর সব সাক্ষীকে এতটুকু খোঁচা দিলেই রক্ত না হোক, রক্তের সম্পর্ক পড়বে বেরিয়ে। চৌহদ্দিটা শিখিয়ে দিলে হতো না? পবন প্রস্তাব করলে। পূবে ভেটকিমারির খাল, পশ্চিমে মাদারমণ্ডল,
উত্তরে বিষ্টু গোলদার আর দক্ষিণে ছাবেদ আলী। দলের মধ্যে থেকে বুড়ো প্রতিপ্রসন্ন মানে গা সম্পর্কে ভট্টাচার্যের বেয়াই বিড়বিড় করে আউড়ে দিলে। এর দাদার নাম ছিল সতীপ্রসন্ন, মিলিয়ে নাম রাখতে গিয়ে হয়েছে পতিপ্রসন্ন। ভেটকি মারি না বোয়াল মারি ওসব আমি বলতে পারবো না ভট্টাচার্য। দুর্লভ সিগারেটের লম্বা টান দিলে, বললে, পাশের জমি ঠাকুরদার দখল ছিল বলে দলিলে লেখা আছে বলছো, সেই জোরে সাক্ষী দিতে যাচ্ছি, নইলে কাতলা মারি না চিংড়ি মারি ওসবের আমি ধারি না, দরকার নেই। ভট্টাচার্য সায় দিল, একালেই জমি তাই বললেই যথেষ্ট। আর 20-30 বছর ধরে ষষ্ঠী ভট্টাচার্য দখল করছে বর্গায়। বর্গাদার কে মনে আছে তো? সে যেই হোক, শহরে গিয়ে টকি দেখাতে হবে ভট্টাচার্য। দুর্লভ চোখ বড় করে বললে, কিন্তু বলো আগে বর্গা করতো কে? দাঁড়াও ভেবে নি। সিগারেটে জ্বলন্ত টান দিয়ে দুর্লভ চোখ বুঝল। কাটলো কতক্ষণ। কিরে, ঘুমিয়ে পড়লি নাকি? ভট্টাচার্য তার হাঁটুতে ঠেলা মারল। ও হ্যাঁ। দুর্লভ উঠল হকচকিয়ে। ছোট একটা টেপা বাতি চাই, আমার পকেটে যাতে লুকিয়ে নেওয়া চলে। মুখ চোখ একেবারে তার ঝলসে দেব না। ভট্টাচার্য তিরিক্ষি হয়ে উঠল। ধুর তোর টেপা বাতি। বর্গাদারের নাম কি? বেফাস নাম বলার চেয়ে সে বলে দেবো, স্মরণ নাই, তাই না পতি ঠাকুর? দুর্লভ প্রতিপ্রসন্নর দিকে ঝুঁকে এলো। তুমি বলনি, জেড়ায় থেকে গেলেই বলতে হবে স্মরণ নেই? তবে আর ভাবনা কিসের? বর্গাদারকে মনে না থাকে স্পষ্ট বলে দেবো স্মরণ নেই, ধর্মাবতার। হাও নয় নাও নয়, মানে কে শুনি? না। ভট্টাচার্য ধমকে উঠল। শুনে রাখ, সোনা উল্ল, সোনা উল্ল বর্গা করে। সোনা উল্ল যা, রূপা উল্ল তাই। আসেনি তো কেউ, সেজন্য তোর ভাবতে হবে না। মুহুরী বাবু তাকে ধরে নিয়ে আসবে বলেছে। আসুক আর না আসুক, নামটা তুই তার ভুলিস নে। আমি কি তেমনি ছেলে? কিন্তু যাই বলো, টেপাবাতি চাই একটা, ঠিক গোল হয়ে আলো পড়বে, সমস্তখানা গোল মুখের ওপর। সিগারেটের টুকরোটা বাইরে ছুঁড়ে ফেলে দুর্লভ শিথিল গলায় বললে, একটু সরু হো পবনচন্দ্র, পা দুটো একটু টান করি। জায়গা ছেড়ে পবন উঠে দাঁড়ালো। পুটলিটা তোর এগিয়ে নিয়ে আয় নটবর, আমার মাথা নিচে শান্তিতে থাকবে। ভট্টাচার্যের ইশারায় নটবর উঠে দাঁড়ালো এবং তার জায়গাটা অধিকার করলো তার পুটলিটা। দুর্লভ স্বচ্ছন্দে তাকে শিরোধার্য করলে। বাঘ তাড়াবার জন্য লাইন পেতেছিল বলে নিদারুণ শব্দ হয় এখানকার ট্রেনের চাকায়, কিন্তু দেখা গেল বনের বাঘ তাড়া পেয়ে বাসা নিয়েছে এসে দুর্লভের বিস্ফারিত ও রোমশ নাসারন্ধ্রে। 2 বেঞ্চির ফাঁকে মেঝের ওপর হাঁটু গুটিয়ে নটবর আর পবন বসে, আর দরজার বাইরে মুখ বাড়িয়ে দাঁড়িয়ে ভট্টাচার্য। হোটেলে বেজায় ভিড়, খাওয়া যদি বা মেলে শোয়াই দুষ্কর। ভট্টাচার্য নটবরকে বললে, খেয়ে দে, তোরা স্টেশনে চলে যা ঘুমুতে, দুর্লভকে নিয়ে আমি এখানে থাকব। জায়গা কোথায় এখানে? নটবর আপত্তি করলে। হোটেলওয়ালা একখানা বেঞ্চি দেবে বলেছে, 6 পয়সা ভাড়া। ভাবছি দুর্লভকে ওটাতে শুতে দিয়ে আমি নিচে মাটিতে শুয়ে থাকব, গ্রীষ্মকাল কষ্ট হবে না। পবন গরম হয়ে উঠল। বললে, দুর্লভ তো নাপিত, ও শোবে বেঞ্চিতে আর তুমি বামুন হয়ে শোবে মাটিতে, এ কি অনাচারের কথা। ভট্টাচার্য চোখ টিপে বললে, যা আর বকাস নে, দুর্লভই আমাদের ভরসা, ওকে ঠান্ডা রাখতে হবে। এক রাতের তো মামলা, তাতে কি যায় আসে, মোকদ্দমাটা তো আগে পাই। ভিড়টা বেশিরভাগই দেওয়ানি, বোচকাতে নথি, কাছায় টাকা আর ললাটে দুর্ভাগ্য, আর কতকগুলি ফোড়ে আর দালাল। এর মধ্যে ওকে কাড়ে, ওকে ভাগিয়ে একে বাগায়। যা যা, সেদিনের ছোকরা নবকেষ্ট, আইনের ও জানে কি,
আর যত জানে তোমার ওই বুড়ো হাবড়া বিপিন হালদার, দু কথা ইংরেজি বলতে গিয়ে যে ইয়ে করে কেঁদে ফেলে। আরে দাদা, উকিল টুকিল কিছুই নেই। ভিড়ের মধ্যে থেকে কে বলে উঠল, সব এই অদেষ্ট। তুমি বললে এ, সে বলল ও, আর তার বাবা বললে কিচ্ছু না, কিচ্ছু না। আরেকজন সায় দিলে, শুধু বাজি খেলা, যেমন আতশবাজি তেমনই মামলাবাজি। উকিলে হাকিমে করবে কি? দুর্লভ এরই মধ্যে চেনা অচেনা অনেকের সঙ্গেই জমিয়ে নিয়েছে। কত দিয়ে কিনলে ওই চাদরখানা? হ্যাঁ, সাক্ষী দিতে এসেছি, তাই গাঁটের পয়সা খরচ করে চাদর কিনবো। তবে দিলে কে? দুর্লভ হাতে করে জমিটা পরখ করতে লাগলো। পার্টি কিনে দিয়েছে। সে আবার কে? যার মামলা সে। শহরে এসে ভদ্র সমাজের সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবো, কাঁধে একখানা গামছা ফেলে তো আর কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে পারি না। তাই নায়েব মশাইকে বললাম, গায়ের একখানা কাপড় চাই। বহু মারামারি করে 13 আনা দিয়ে এখানে উদ্ধার করেছি। দুর্লভ শটান ভট্টাচার্যের সামনে এসে হাত পাতলে, না ছাড়াছাড়ি নেই, গায়ের চাদর দিতে হবে ঠাকুর। মামলাটা আগে জিতি, চাদর কেন? তোকে সাল দোরখা দেব, দেখিস। কাজ হাসিল করবার আগে সব সালাই তা বলে থাকে, কাজের পর তখন অষ্টরম্বা। না, চাদর না দাও, ছিটের অন্তত একটা হাফ শার্ট দিতে হবে। তার চেয়ে চুল ছাড়বার জন্য একখানা কাঁচি চেয়ে নে না। প্রতিপ্রসন্নর সহ্য হলো না, মুখ বেঁকিয়ে বললে, সাক্ষী দিতে হবে বলে শালা একবারে ঘাড়ে চেপে বসেছে। নাপিত বলে হেনস্থা করো না পতি ঠাকুর। দুর্লভ চোখ পাকালো। খুঁড়ের শান দিয়ে রাখবো বলে রাখছি। কই, নিজেদের দিয়ে তো কুল হলো না। শেষকালে ডাক পড়ল সোনা উঠল আর দুর্লভ প্রামাণিকের। এতই যখন হেনস্থা, তখন পারবো না সাক্ষী দিতে। দুর্লভ একটা ঘাই মারল। কেন চটিস দুর্লভ? আদালতে গিয়েই তোকে শার্ট কিনে দেবো। ভট্টাচার্য তার পিঠে হাত বুলিয়ে আশ্বস্ত করলে, আর চোখ মোটকে প্রতিপ্রসন্নকে বললে সরে যেতে। খেয়ে দিয়ে সবাই শুয়েছে, দুর্লভ বেঞ্চির ওপর আর ভট্টাচার্য নিচে মাটিতে মাদুর বিছিয়ে। গরম পড়েছে নিদারুণ, কিন্তু দলিলপত্রের পুটুলি নিয়ে বাইরে শুতে সাহস হয় না। মশারি নেই, তাতে বিশেষ বেগ পেতে হয়নি, কিন্তু রাত একটু ঘন হয়ে আসতেই দুর্লভের কাশি উঠেছে। খুক খুক থেকে ক্ষণক্ষণে কাশি। মুখের আর পাতা পড়ে না, চোখের পাতা একত্র করে সাধিকার। হ্রস্ব অনুনাসিক শব্দে ভট্টাচার্য কয়েকবার প্রতিবাদ করেছিল, কিন্তু তাতে ফল হলো না। কাশি থামলেই সাক্ষী যায় চোটে, আর সাক্ষী চটতেই কাশি আরও প্রবল হয়ে ওঠে। কিন্তু কতক্ষণ পরে দেখা গেল কাশি তরল হয়ে এসেছে, আর সেটা বেশ উত্তপ্ত তরলতা। এতটা ভট্টাচার্যের সহ্য হলো না। ধর্মড়ি এসে উঠে বসলো, ধমকে উঠল দিশেহারার মতো, তোর তো দেখছি বড্ড গরম কাশ। দুর্লভও উঠল খাড়া হয়ে, দু হাতে পাঁজরা চেপে, গলায় সাঁই সাঁই শব্দ করে বলে, ঝাড় ঠান্ডা ধার কাছে যাও, আমি পারবো না তোমার সাক্ষী দিতে। বলে আমি মরছি হাঁপানিতে, আর উনি এখানে জমির চৌহদ্দে মেলাচ্ছেন। সকালবেলা দল বল নিয়ে ভট্টাচার্য উকিলের বাড়ি এসে হাজির হলো। বসেদের নতুন দালানে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল। সেখান থেকে মোহরি সোনা উল্লাহকে ধরে এনেছে। বলে দিলে সবাইকে, চিনে রাখো এই সোনা উল্লাহকে। উকিল নরহরি বললে, বউনি করো, হাকিম বড় কড়া, ইংরেজিতে ছাড়া কথা বলে না, 8 টাকার কমে পারবো না কাজ করতে। মোহরি টিপ্পনি কাটল, আর বিনা গাউনে যদি মামলা চালাতে চাও তবে কম দিলে চলে, কিন্তু জানো তো গাউন পরে সওয়াল না করলে কোনো হাকিমই আর চোখ তুলে চেয়ে দেখে না আজকাল। না না, গাউন পরে বই কি? ভট্টাচার্য ব্যস্ত হয়ে উঠল। ফি তবে পুরো চাই। টেনে বুনে দর কষাকষি করে
4 টাকা 12 আনায় রফা হলো। মায় মুহুরি 8 আনা আর সোনা উল্লোর দিনের মজুরি। নরহরি মৌরিকে বললে, হাজিরা লিখে ওদের সব টিপটাপ দিয়ে ঠিকমতো ফাইল করে দাও গে। তারপর ভট্টাচার্যের দিকে তাকিয়ে, এ মামলায় তুমি নির্ঘাত ফল পাবে পুরুত ঠাকুর। হাইকোর্ট ছেড়ে প্রিভি কাউন্সিলও তোমার কিছু করতে পারবে না। খরচপত্র করে এত গুচ্ছের সাক্ষী এনেছো কেন? দুর্লভ পারামানিক আর সোনাউল্লাহ শেখ, বাস কেল্লা ফতে। লাগোয়া জমি 20-20 বছর দখল, চাষ আর রোয়া, মারাই আর কাটা, আর তোমাকে পায় কে? তারপরে যা করবার করবে। আমার এই মুখ, ওদেরকে শুধু চৌহদিটা বার কতক ঝালিয়ে নিতে বলো। ট্যাকে টাকা গুজে নরহরি বাড়ির ভেতরে উঠে যাচ্ছিল। ভট্টাচার্য শশব্যস্ত বলে উঠল, মামলাটা আরেকবার যদি বুঝে নেন। নরহরি বাধা দিয়ে বলে, বোঝবার কিছু নেই এতে। বোঝাবো কাকে যে নিজে বুঝবো? হাকিমরা কি বোঝে মাথা মুন্ডু? সব লবডঙ্কা। কিছু ভেবো না তুমি ভট্টাচার্য, সব ঠিক হয়ে যাবে। চান করে কালীবাড়িতে দুটো ঢিপ করে হোটেল থেকে খেয়ে দে কাছারিতে চলে যাও। এক ডাকে যেন হাজির পায় তোমাদের। 11টা বাজতেই ঘন্টা পড়ল কোর্টে। খেয়ে উঠে আঁচাচ্ছিল। ঘন্টা শুনতেই নরহরির সমস্ত শরীর একটা রেলগাড়ি হয়ে উঠল। কাপড়ে তাড়াতাড়ি হাত মুছে মালকোচা মেরে তার উপর দিয়ে নিজের প্যান্ট দিল চাপিয়ে। গলা বন্ধ কালো কোটটাতে কোনো রকমে গলিয়ে নিল হাত দুটো। জুতোর ফিতে বাঁধবার সময় হলো না। গোটা 6 পান মুখে পুড়ে দিয়ে সবুজ গাউনের পুটলিটা বগলে করে ঊর্ধ্বশ্বাসে ছুট দিলে। হাকিম এজলাসে চাপরাশি গলা ফাটিয়ে চেঁচাচ্ছে। অপরপক্ষ প্রস্তুত, কিন্তু না আছে ভট্টাচার্য, না আছে সাক্ষীরা। পেশকার বললে, মোহরি হাজিরা ফাইল করে তাদের খুঁজতে গেছে, তাও প্রায় 10 মিনিট হয়ে গেল। নরহরি আদালতকে সম্বোধন করে বললে, আমাকে আর 5 মিনিট সময় দিন হুজুর, আমি একবার নিজে খুঁজে দেখি, এখানে নিশ্চয়ই কোথাও আছে। ঘড়ির দিকে তাকিয়ে হাকিম বললে, 5 মিনিট। নরহরি ছুটল বার লাইব্রেরির দিকে। বেশি যেতে হলো না। ওই ভট্টাচার্যদের ভিড়। রাস্তার পাশে একটা কাটা কাপড়ের দোকানের পাশে জটলা করছে। কি করছো তোমরা? নরহরি ঝাঁঝিয়ে উঠল, ওদিকে মামলা যে গেল খারিজ হয়ে। বিরক্ত হয়ে ভট্টাচার্য বলে, দুর্লভে জামা আর কিছুতেই পছন্দ হচ্ছে না। কি করে হবে? গায়ে 8 হলে নিতে হবে নাকি? দুর্লভ ঘাড় মোটা করে বললে, ছিটি পছন্দ হয় না, তাই আবার ঝিনুকের বোতামওয়ালা। আমি চাই ডবল ঘরের বুক, অনেক বেছে তবে এটা পাওয়া গেল। নে নে, চমৎকার হয়েছে, চলে আয় শিগগির। নরহরি তাড়া দিলে, বাহ, সুতো বাঁধা কাছি হাড়ের বা কাঁচের বোতাম কিনে নিতে হবে না? হাঁ করা জামা পরে সাক্ষী দেবো নাকি? দুর্লভ ঘাটটা আরো ছোট করল। আবার এখানে আছে। পাশেই একটা মাটিতে বিছানো মণিহারি দোকান থেকে কে বলে উঠল, এই যে এই জিনিস, নকল হীরের। বাহ! দুর্লভ লাফিয়ে উঠল যখন দেখলো ওটা রোদ লেগে ঝিলিক দিয়ে উঠেছে। ওইটাই চাই, সুতো দিয়ে বেঁধে দাও লম্বা করে। দাম কত? ভট্টাচার্য জিজ্ঞেস করলে। 4.5 আনা। 10 পয়সা পাবে, দিয়ে দাও। দাও, আর দরাদরি করো না। পান মুখে নরহরি একটা ঢোক গিল। এদিকে 2 পয়সা বাঁচাতে গিয়ে ওদিকে তোমার 600 টাকার মামলাটি কুপকাট হয়ে যাক। এই না হলে পুরুতের বুদ্ধে চুল কেটে টিকি রাখা। অগত্যা 4.5 আনা পয়সাই ভট্টাচার্য ফেলে দিল। কিন্তু আরও বিপদ আছে। 2 পা এগোতেই আর একজনের দোকানে দড়িতে টাঙানো রং বেরঙের পাতলা চাদর ঝুলছে। সব ইটালি থেকে আমদানি, সিল্ক ফিনিশ। দুর্লভ বলে, আরে একখানা, কথা রাখো ঠাকুর। নরহরি চমকে উঠল, এই গরমে তোর গায়ে কাপড় দিয়ে কি হবে রে হতভাগা?
এই গরমে তোমাদের গাউন হতে পারে, আর আমাদের একখানা উড়ুনি হলে এই চোখটাটায়। দুর্লভ ফোড়ন দিলে। মুহুরী আদ্যনাথ ছুটতে ছুটতে হাজির। বেটাদের আমি গরু খোঁজা করছি, ওদিকে 7 মিনিট হয়ে গেছে, খারিজ করবার জন্য হাকিম আছে কলম উঁচিয়ে বসে। নে চলে এসো শিগগির বলে সে দুর্লভের হাত ধরে প্রায় হিড় হিড় করে টেনে নিয়ে চলল। লণ্ঠন, টেপাবাতি আর ছাতা কিছুই হলো না। দুর্লভ গাঁই গুঁই করতে লাগলো। ওদিকে যে জরিমানা হয়ে যাবে সে খেয়াল আছে? আদ্যনাথ গোপ ফুলিয়ে হুঙ্কার দিয়ে উঠল, টিপ সই করে হাজিরা দিয়েছিস, অথচ আদালতের ডাকে সাড়া দিচ্ছিস না, মারা যাবি দুর্লভ। দুর্লভের চেতনা হলো। ভট্টাচার্যের দিকে ফিরে তাকিয়ে বললে, চলো ঠাকুর চলো, ওসব পরে হবে কন। পুরুত মানুষ, তোমাকে আমি বিশ্বাস করি, ভয় নেই, আমি কিছু ভুল করব না। পূবে ভেটকিমারির খাল, পশ্চিমে মাদার মণ্ডল, উত্তরে বিষ্টু গোলদার আর দক্ষিণে ছাবেদ আলী, কেমন ঠিক তো? ভট্টাচার্য আশাতিরিক্ত উৎফুল্ল হয়ে উঠল। তুই সাক্ষীটা আগে দিয়ে আয়, আগে মামলাটা জিতি, সব দেব, যা তুই চাস, যা তোর দরকার। আবার সেই সুর করে ডাক উঠল চাপরাশির, বাদী ষষ্ঠীচরণ ভট্টাচার্য, বিবাদী উমেশ বালা। সাক্ষী সাবুত নিয়ে নরহরি আদালতের মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়ল। হোটেল থেকে খেয়ে আসতেই ওদের দেরি হচ্ছিল। বাইকে করে মুহুরীকে পাঠিয়ে তবে ডেকে এনেছি। এই কথাগুলো বলতে বলতে নরহরি 2 হাত 2 দিকে ছড়িয়ে গাউনটা আদালতের সম্মুখেই পড়ে নিল। 6টা পানের 6 আনি তখনও মুখের মধ্যে। তাড়াতাড়ি তার চর্বণ পর্বটা সমাধা করতে করতে বললে, নাও ওঠো ওঠো ষষ্ঠী। হাকিম বলে, আপনি ব্যস্ত হবেন না, পানটা আগে খেয়ে নিন। নরহরি লজ্জিত হলো, কিন্তু উপস্থিত বুদ্ধিতে তার যশ আছে। মুখের চর্বিতা বশেষটুকু জিভের এক ঠেলায় দক্ষিণ কোণের মাড়ির ওপর চালান দিয়ে ডান হাতের উল্টো পিঠে বোজানো ঠোঁট বার কতক রোগড়ে যেন কিছুই হয়নি এমনই ভাব দেখিয়ে নরহরি ভট্টাচার্যকে কাঠগোড়ায় তুলে দিল। বললে, নাম বলো। যথারীতি শুরু হয়ে গেল মামলা। অপরপক্ষে কৈলাসবাবু, সিনিয়র উকিল, অগাধ জলের মাছ, ভাব দেখান যেন চুনোপুটি। নরহরি একটা প্রশ্ন জিজ্ঞেস করছে আর অমনি উঠে দাঁড়িয়ে বলছেন, আই অবজেক্ট স্যার। এমনি যখন চিফের ওপর জেরা চলছে, কে আরেকজন উকিল দাঁড়িয়ে পড়েছে কোণের দিকে। পার্শ্ববর্তীকে বললে, এই তোর গাউনটা দে দেখি, একটা জরুরি পেশ সেরে নি, আমাকে একবার এক্ষুনি সার্টিফিকেট অফিসে যেতে হবে। বলে তাড়াতাড়ি গাউনটা গায়ে চড়িয়ে নিয়ে বার কত পাঁয়তারা কষে বললেন, স্যার 1 মিনিট। আদালত নির্মম গলায় বলল, অলরাইটে। ষষ্ঠীর পালা নির্বিঘ্নে শেষ হয়ে গেল। এমনকি দুর্লভের চিফ পর্যন্ত, ভট্টাচার্য পর্যন্ত অবাক। সব একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। জমির কোন ধারে পাতো দেওয়া হয়েছিল তাতেও সে ভুল করল না। দ্যাটস অল, নরহরি বলে। চশমার ফাঁকে বক্র কটাক্ষ নিক্ষেপ করতে করতে কৈলাসবাবু উঠলেন, গলা খাঁকড়ে বললেন, দুর্লভবাবু, আপনি তো গায়ের একজন মাতব্বর। প্রথমটা দুর্লভ স্তব্ধ হয়ে গেল। ঠিক তাকেই জিজ্ঞাসা করা হচ্ছে কিনা সে ঠিক দিশে পেল না। কৈলাসবাবু বললেন, হ্যাঁ আপনাকেই বলছি। এমন পুলিশ সাহেবের মতো জামা গায়ের একজন বিশিষ্ট মাতব্বর না হয়ে আপনি পারেন না। দুর্লভ গলে একবারে জল হয়ে গেল। তার আপনার লোকেরা তাকে চিরকাল হেনস্থা করেছে। সে যে কত বড় একটা মানুষ একথা কেউ কোনো দিন তাকে বুঝতেই দেয়নি। আজ যেন মুহূর্তে তার চোখের সম্মুখ থেকে কালো একটা পর্দা উঠে গেল। গায়ের প্রেসিডেন্টের চেয়েও সে মানি লোক। শহরের সবচেয়ে সেরা উকিল কৈলাসবাবু তাকে আপনি বলে ডেকেছে। এক কথায় চিনে নিয়েছে সে মাতব্বর রাম শ্যাম যদুমধু নয়। লজ্জিত বিনয় দুর্লভ বললে, তা গায়ের লোকে বলে থাকে বটে, বলতেই হবে। কৈলাসবাবু ফের প্রশ্ন করলেন, মাতব্বরি করতে তো আপনাকে এখানে সেখানে বেরুতে হয়। কোনো বাড়িতে শ্রাদ্ধ, কোনো
শরিকের সম্পত্তি বাটোয়ারা করে দেওয়া, কোনো জমির আল ভাঙার ঝগড়া মেটানো, এমনি লেগেই আছে তো আপনার কাজ। গায়ের মাতব্বর, বিঘটিত একটা কিছু হলেই তো আপনার ডাক পড়ে। মাসের মধ্যে 29 দিন? দুর্লভ উৎফুল্ল হয়ে বলে উঠল। এক মুহূর্ত নিশ্চিন্ত নেই। মাতব্বর হবার দোষই এই, সাক্ষী পর্যন্ত দিতে হয়। হয়তো দলিলপত্র কিছু একটা হলেই দুর্লভের ডাক পড়ে। গায়ে আদালতে চাপরাশি গেলেই সবাই এর আগে আমাকে ডাকে জারি দেখতে। তাহলে চাষাবাদ আর করতে পারেন না? সময় কোথায়? আমি করব কেন? শীতল করে ভাগে। সে তো আপনার ঝিলখালির জমি, মালিক নন্দীবাবুরা। খতিয়ানে বড়গা দখল শীতল মণ্ডল, ওই তো আমার জমি, শীতল চাষ করে। তা তো ঠিকই, নিজের হাতে লাঙ্গল ঠেলা আপনাকে মানাবে কেন? আসছে বছরে বোর্ডের প্রেসিডেন্ট হবার কথা। কত চৌকিদার দফাদার খাটবে আপনার নিচে। কি ঠিক বলছি কি না? সস্মিত লজ্জার ভান করে দুর্লভ বললে, তেমনই তো শুনছি খানা ঘুষো। আরে ওই তো আপনার একমাত্র জমা, একমাত্র মায়ের শেষ 9.5 টাকা খাজনা। আর আপনার ভিটে বাড়িও তো সেই জমার সামিল সামিল। আচ্ছা এখন বলুন তো, নালিশি জমি থেকে আপনার বাড়ি কত দূর? নালিশি জমি? দুর্লভের মনের কোণে এতক্ষণে বিদ্যুৎ খেলে গেল। বললে, নালিশি জমির চৌহদ্দি আমি বলে দিতে পারি। এত বড় মাতব্বর, তা পারবেন বই কি, কিন্তু ও আমি চাই না। কৈলাসবাবু চশমার তলা দিয়ে চোখ বাড়িয়ে জিজ্ঞেস করলেন, আমার প্রশ্ন হচ্ছে, নালিশি জমির থেকে আপনার ঝিলখালির বাড়ি কত দূর? করশি? রশি আমি বুঝি না। আচ্ছা মাইল? লেখাপড়া জানি না বাবু, মাইল কব কি করে? আচ্ছা, কৈলাসবাবু প্রশ্নটাকে আরেকটু ঘুরিয়ে দিলেন। ঘন্টা বোঝেন তো? দণ্ড? তা বুঝি। বেশ, তবে বলুন দেখি, আপনার বাড়ি থেকে নালিশি জমিতে যেতে কতক্ষণ লাগে? ঘন্টা? কতক্ষণ? দুর্লভ মনে মনে কি হিসেব করল। বলল, আচ্ছা যাব কিসে, তরে না নৌকোয়? ধরুন নৌকায়। আচ্ছা গনে না বেগনে? ধরুন বেগনে। উজানে না পিঠামে? ধরুন পিঠামে। দিবসে না রজনীতে? ধরুন রজনীতে। দুর্লভ মরিয়া হয়ে বলে উঠলে, ও আমি কেন? আমার ঠাকুরদা এলেও বলতে পারবে না। তাহলে আপনি বলতে পারেন না জমি সোনা উল্লো করতো কি তার চাচা করত? জমিতে পৌঁছিয়েই দিতে পারলেন না, তাই বলবো কি করে? কে করে? করজোর করে দুর্লভ বললে, এই ধর্মঘরে আছি, একটি কথাও মিথ্যে বলবো না হুজুর। কৈলাসবাবু বললেন, নামো। আদালত বললে, পরের সাক্ষী। নরহরি আদ্যনাথকে জিজ্ঞেস করলে, ষষ্ঠী কোথায়? দেখো আর কাকে সে সাক্ষী দেবে। চারদিকে চেয়ে ভট্টাচার্যকে কোথাও না পেয়ে আদ্যনাথ বাইরে বেরিয়ে এলো। ভেন্ডাররা যেখানে, সেই তার বারান্দার কাছে ভট্টাচার্যের সঙ্গে তার দেখা। গায়ে তার একখানা রঙিন চাদর। আদ্যনাথ ধমকে উঠল, গেছিলে কোথায়? চাদর কিনতে। নগদ 5 শিকের দাম নিলে। ভট্টাচার্যের চোখে তখন প্রায় জল দাঁড়িয়ে গেছে। ও দিয়ে হবে কি? আদ্যনাথ মুখ খেঁচালো। দুর্লভের চোখের সামনে গায়ে দিয়ে থাকবো, ও দেখবে ওর চাদর কেনা হয়ে গেছে। চাদর দেখলেই ও ধাতে আসবে। আর দুর্লভ এখন আর কাকে সাক্ষী দেবে তার নাম কও। কেন, দুর্লভ নেমে গেছে? হা অদৃষ্ট! ভট্টাচার্য উদ্ভ্রান্তের মতো আদালতে ছুটে এলো। এসে দেখলো তার আসতে দেরি দেখে নরহরি হাজিরার খাতায় লিখে দিয়েছে আর সাক্ষী দেবে না, এবং অপরপক্ষের উমেশ গিয়ে দাঁড়িয়েছে কাঠগোড়ায়। অস্ফুট কণ্ঠে ভট্টাচার্য নরহরির কাছে কেঁদে পড়লে,
কি হবে বাবু? নরহরি বলে, ভয় কি, মামলা এখানে না পাও, আপিল আছে, সেখানে সাক্ষী খাটবে না, সব আইনের কুস্তি। নাও আরো গোটা 2 টাকা বার করো, যেটা সব ফাঁসিয়ে দেবো এক্ষুনি। গন বেগন বেরিয়ে যাবে বাছা ধনের। আরও 2 টাকা চাই, নইলে এমন উইক কেস আমি জেতাতে পারবো না। ভট্টাচার্য তার পেট কাপড়ের ভেতর থেকে শেষ 2 টাকা বার করে দিল।